তাদের এডুকেশন, তাদের বড় বড় অট্টালিকা, কিছু মিসাইল তৈরি করা আর কিছু যান্ত্রিক উৎকর্ষতা সাধন ছাড়া আর কোনো কিছুই দিতে পারে নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং পড়াশোনা। এই বিশ্ববিদ্যালয়কে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট করে গড়ে রাখা হয়েছে। সরকার যে শিক্ষা ব্যবস্থাকে স্পন্সর করে, সরকার যে শিক্ষা ব্যবস্থাকে নার্চার করে আমার ট্যাক্সের টাকায়, সেই শিক্ষা ব্যবস্থা যখন আমাকে নৈতিকতা না শেখায় কিন্তু আমার কাছ থেকে নৈতিক আচরণ প্রত্যাশা করে, এটা আসলে এক ধরনের দ্বিমুখী আচরণ। বাপ মা হচ্ছে লেখাপড়া জানে না, কিন্তু কয়টা টাকা হয়ে গেছে এলিটের সাথে মিশতে হবে, এই জন্য ছেলে মেয়েরে আবার পড়া ইংলিশ মিডিয়ামে। এরকম দরিদ্র পলিটিশিয়ান পরবর্তীতে বড়লোক হয়েছে। এটা বাংলাদেশে খুবই নর্মাল একটা সিনারিও। আমি এখন হিসাব করে দেখলাম, এটা একটা রিসার্চ করার জন্য একজনকে বলছি যে বিএমপির মধ্যে আগে যারা খাইতে পারতো না, বনবাজারে ঘুমাইতো, তাদের মধ্যে থেকে কত শতাংশের ছেলে মেয়ে এখন ইংলিশ মিডিয়ামে পড়ে, এটা একটু খুঁজে বের করা যায় কি না। ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে এই শিক্ষা ব্যবস্থার যারা প্রোডাক্ট, তারাই পরবর্তী সময়ে দেশ পরিচালনার জন্য যায় এবং তারাই সবচেয়ে বেশি অনৈতিকতার সাথে জড়িয়ে পড়ে। শহীদ মালেককে যারা হত্যা করেছিল, এর পরবর্তী তাদের যারা লিগাসি বহন করেছে, তারা সব সময় চেয়েছিল এই ক্যাম্পাসে গণরুম থাকুক, এই ক্যাম্পাসের মধ্যে গেস্ট রুম থাকুক, শিক্ষার্থীরা যেন তাদের মেধা, তাদের যোগ্যতা এবং তাদের স্পিরিচুয়ালিটি এবং মডার্নিটির মাধ্যমে এই শিক্ষার্থীরা যেন নিজেদেরকে প্রস্তুত করে, সেটা তারা চায় নাই। এরা বলেছে যে আমরা নিউট্রাল একটা বিষয় চাই, লিবারেল একটা বিষয় চাই, ধর্মের কোনো জায়গা নাই। তো যে ধর্মের জায়গা নাই তার উপরে তুমি কেন তোমার মতটা চাপাই দিচ্ছ? তুমি যখন নিউট্রাল একটা কথা বলছো যে আমি মুক্ত চিন্তার স্বাধীনতা চাই, যখন কেউ ভিন্ন চিন্তা করে তাকে কেন তুমি দোষারোপ করছো, তাকে কেন কনজাস্টেড করার চেষ্টা করছো? সোসাইটিতে এইটা তাদের মধ্যে একটা বড় ধরনের প্রবলেম। তারা সবচেয়ে বড় গুপ্ত রাজনৈতিক চর্চাটা এখানে করে। আদর্শিক জায়গা থেকে ইসলামকে হিট করার জন্য সব ওয়েপন্স তারা ব্যবহার করে। হিন্দুদের ব্যাপারে কোনো কথা তারা বলে আর কখনো এই ক্যাম্পাসের মধ্যে গণরুম গ্যাস্ট্রুম কালচার ফিরে নিয়ে এসে মালেকের মতো করে কাউকে যেন হত্যা করা না হয়, সেই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে, গণরুম গ্যাস্ট্রুম কালচারের বিরুদ্ধে আমরা যেন সবসময় ঐক্যবদ্ধ থাকি। আমরা কি ঐক্যবদ্ধ থাকতে পারবো? জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শহীদ আব্দুল মালেকের স্মৃতি বিজড়িত এই ক্যাম্পাসে শহীদ আব্দুল মালেককে নিয়ে, তার চিন্তা নিয়ে, তার দর্শন নিয়ে আলোচনা করার সুযোগ দিয়েছেন। যে ক্যাম্পাসে কথা বলতে গিয়ে বাতিলের আগ্রাসনের শিকার হয়েছিলেন, যারা এই জাতির জন্য বুক ফাটিয়ে, মুখ ফুটে, চিৎকার করে বারবার বলে আমরা মানুষের স্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই, পোশাকের স্বাধীনতা চাই, কিন্তু এরা হচ্ছে মানসিকভাবে সবচেয়ে বর্বর এবং হিংস্র। তারা ভিন্ন মতের যখনই কথা শুনে তখন ইসলামোফোবিয়া তাদের মাথা চারা দিয়ে ওঠে। তারা বিকিনি পরে ঘুরে বেড়ানোর পক্ষে সাফাই গাইবে যে এইটা হচ্ছে মডার্নাইজেশন, এটা হচ্ছে পোশাকের স্বাধীনতা। কিন্তু যখন একজন বোরকা পরিহিত একজন নারী বলবে আমি বোরকা পরার কারণে ক্লাসে আমাকে হেনস্থার শিকার হয়েছে, তখন এই তথাকথিত মডার্ন নারীবাদীদের মুখে কুলুপ থাকে। জীবনে দেখলাম না মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে, যেখানে নারীদের অধিকাংশই, প্রায় বলা চলে 60% 70% বোরকা পরিধান করে, এটা তাদের পোশাকের স্বাধীনতা এবং মুসলিম সেন্টিমেন্টের জায়গা থেকে তারা এটা ধারণ করে। এই মানুষদের জন্য রাজপথে দাঁড়িয়ে কোনোদিন আন্দোলন করে তারা বলছে নারীদের জন্য প্রতিটা মসজিদে আলাদা নামাজের সুব্যবস্থা থাকতে হবে, তাদের ওয়াশরুমের সুব্যবস্থা থাকতে হবে? এই কথাগুলো জীবনে বলবে না, এটা নারীদের কোনো অধিকারের মধ্যে পড়ে না তাদের জন্য। বরং ডাকসু বোরকা পরিহিত পর্দানশীল নারীদের জন্য টিএসসিতে ছোট করে একটু ব্যবস্থা করেছে। এইটা নিয়ে দেখছি বিভিন্ন জায়গায় অ্যালার্জি শুরু হয়ে গেছে তাদের। কেন চুলকায়? এটা তো তোমাদের জন্য করে নাই, যাদের জন্য করছে তারা তো কথা বলে না। এটা প্রবলেমটা হচ্ছে তারা স্বাধীনতার কথা বলে, মুক্ত চিন্তার কথা বলে, তাদের মূল কথাটাই হচ্ছে ইসলাম যেখানে আছে সেখানে অ্যাটাক করো। নামটা দিচ্ছি সেকুলারিজম, নামটা দিচ্ছি হচ্ছে নিউট্রালিজম, কিন্তু আলটিমেটলি ওই সেকুলারিজমও যে একটা পার্টি, একটা পথ, একটা মত, সেটাকেই তারা এই সোসাইটিতে এস্টাবলিশ করার জন্য তারা স্ট্রাগল করে যায়। এবং শহীদ আব্দুল মালেক যখন কথা বলেছিল, তাদের আয়োজনে সেখানে কথা বলতে বারবার বাধা সৃষ্টি করা হয়েছিল। এরপরেও যখন কথা বলেছিল, কথার মাঝখানে তীব্র ইন্টারাপশন তারা করেছিল। এরপরেও শহীদ আব্দুল মালেক তার বক্তব্য চালিয়ে গিয়েছিলেন
এবং ক্ষুরধার যুক্তির কাছে পাল্টা যুক্তি দিতে না পেরে সেখান থেকে সে বের হওয়ার পরে সোহরাওয়ার্দী উদ্যানে তাকে একা পেয়ে নির্মমভাবে আঘাত করে। আঘাতে আহত হয়ে 3 দিন পরে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেন। এই বিপ্লবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, শহীদ আব্দুল মালেকের রক্তের বিনিময়ে এই ক্যাম্পাসে হাজার হাজার মালেকের জন্ম হয়েছে, হাজার হাজার চিন্তা চেতনার জন্ম হয়েছে, যেই মানুষগুলো ইসলামের পক্ষে জাতির উৎকর্ষতা সাধনের জন্য তাদের জীবন দিতেও কুণ্ঠাবোধ করবে না ইনশাআল্লাহ। আজকে যে সেমিনারের প্রবন্ধটা উপস্থাপন করা হলো, আমি এটা কয়েক দফা পড়লাম। একটা পার্সপেক্টিভ থেকে প্রবন্ধটা লেখা হয়েছে। বিশেষ করে শহীদ আব্দুল মালেকের শিক্ষা প্রস্তাবনাটা কেমন ছিল সেটা খুব অল্প সময়ের একটা বক্তব্য ছিল, কিন্তু বক্তব্যের প্রগাঢ়তা এবং গভীরতা ছিল অনেক তাত্ত্বিক, অনেক বিশ্লেষণধর্মী। যে তাত্ত্বিক আলোচনাগুলো এখানে করা হয়েছে শুরুতেই। এরপরে বলা হয়েছে সমকালীন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বাস্তবতা আসলে কোথায় নিয়ে যাচ্ছে। এই বাস্তবতার জায়গা থেকে আমাদের পয়েন্ট অফ ক্লাস যেটা নিয়ে ইসলামী ছাত্র শিবির কাজ করছে, এবং স্বাধীনতার পরে ছাত্র শিবিরের প্রতিষ্ঠার পর থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থার ব্যাপারে এবং ইথিক্যাল একটা এডুকেশন সিস্টেম রান করার জন্য ইসলামী ছাত্র শিবির সেমিনার করেছে, সভা করেছে, মিছিল মিটিং করেছে। ইন্টারিমের সময় স্পেসিফিক শিক্ষা প্রস্তাবনা 30 দফা ইসলামী ছাত্র শিবির দিয়েছে। এর পূর্বেও শিক্ষা সেমিনার করা, প্রবন্ধ উপস্থাপন করা এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করা, কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশনের এগেইনস্টে ইসলামী ছাত্র শিবির রাজপথে আন্দোলন করা, এবং সর্বশেষ আওয়ামী পিরিয়ডে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য শিক্ষা কমিশন যেটা গঠন করা হয়েছিল তার এগেইনস্টে ইসলামী ছাত্র শিবির সক্রিয় এবং বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। লক্ষ লক্ষ কপি শিক্ষার অব্যবস্থাপনা নিয়ে লক্ষ লক্ষ কপি প্রিন্টিং বুকলেট ছাপিয়ে আমরা ছাত্রদের কাছে, শিক্ষকদের কাছে, অভিভাবকদের কাছে আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করেছি, কনসাস করার জন্য চেষ্টা করেছি, জাতিকে সচেতন করার চেষ্টা করেছি। শুধু এটা করেই আমরা বসে থাকি নাই, আমরা একটা বিকল্প শিক্ষা কেমন হবে এই বিষয়টাও জাতির সামনে উপস্থাপন করেছি। আমাদের প্রকাশনা আছে, নিজস্ব সিস্টেমে আমরা স্টুডেন্টদেরকে মোরাল ভ্যালুসগুলো শিক্ষা দিই। ক্লাস ভিত্তিক এই ভ্যালুসগুলো শিক্ষা দেওয়ার জন্য আমাদের প্রকাশনা, আমাদের সেমিনার, আমাদের সাধারণ সভা, আলোচনা সভা, পাঠচক্র লক্ষ লক্ষ স্টুডেন্টদেরকে নিয়ে প্রতিনিয়ত ইসলামী ছাত্র শিবির সেটা করছে, যতদিন না পর্যন্ত এই ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি থেকে একটা ইথিক্যাল মানবিক একটা সোসাইটিতে কনভার্ট হয়, ততক্ষণ পর্যন্ত ইসলামী ছাত্র শিবির তাদের এই কাজগুলো করবে ইনশাআল্লাহ। এই পেপারের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে, ভালো হয়তো পেপারে যদি আরও কিছু বিষয়ে একটু সংক্ষেপে এবং কম্পিটিটিভ কিছু অ্যানালাইসিস আসতো। বিশেষ করে সেকুলার এডুকেশন সিস্টেম যে সোসাইটির মধ্যে আছে, সে সোসাইটির স্ট্রাকচারটা আসলে কেমন, এবং সেখানে যে মোরাল এডুকেশন সিস্টেমের অ্যাবসেন্সগুলো কী ধরনের সোসাইটিকে ডিপ্রাইভ করছে, ডিমোলিশ করে দিচ্ছে, গ্র্যাজুয়ালি ডিক্লাইন করে দিচ্ছে। এই জায়গার একটা তাত্ত্বিক বিশ্লেষণ, স্ট্যাটিস্টিক্যাল কিছু ডাটা আনলে মানুষের কাছে বোধগম্য হওয়া সহজ ছিল। আপনারা জানেন পৃথিবীর এডুকেশন সিস্টেমগুলোর র্যাঙ্কিং যদি করা হয়, তাহলে সবচেয়ে যাদের এডুকেশন সিস্টেম ভালো তাদের কথা যদি আমরা বলি, রাশিয়ায় শতভাগ মানুষ এডুকেটেড, সিস্টেম ভালো। লিথুনিয়ার কথা বলা যায়, সাউথ কোরিয়ার কথা বলা যায়, সুইডেনের কথা বলা যায়, আমেরিকার কথা বলা যায়, ডেনমার্কের কথা বলা যায়, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কথা বলা যায়। তারা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক জায়গা থেকে এডুকেশন সিস্টেমে দে আর সো গুড। কিন্তু সেই রাষ্ট্রের এডুকেশন সিস্টেম ভালো হওয়ার পরেও রাশিয়াতে শতভাগ মানুষ, প্রায় 99.5% মানুষ হচ্ছে এডুকেটেড। এখানে এত বেশি শিক্ষার কাঠামো উন্নত হওয়ার পরেও সুইসাইডাল রেট হিসাব করলে যে কয়টা দেশের তালিকা করা হয় তার টপ 10-এর মধ্যে রাশিয়া কেন থাকে? লিথুনিয়াতে মানুষ কেন বাঁচতে চায় না? কেন সেখানে সুইসাইডাল রেট বেশি? এডুকেশন সিস্টেমের সাথে তো এটা কমার কথা ছিল। এডুকেশন সিস্টেম বাড়ার সাথে সাথে এটা তো ইনভার্স একটা রিলেশনশিপ হওয়ার কথা ছিল। এডুকেশন সিস্টেম আপওয়ার্ড হবে, করাপশন ডাউনওয়ার্ড স্লোপিং হবে। দ্যাট মিনস দেয়ার ইজ ইনভার্স রিলেশনশিপ বিটুইন করাপশন, সুইসাইডাল রেট অ্যান্ড এডুকেশন সিস্টেম। কিন্তু সেটা দিতে পারে নাই। উত্তর কোরিয়ায় আপনি যান, করাপশন রেট হাই, এডুকেশন রেটও হাই। আপনি ভিয়েতনামে যান, সেখানে করাপশন রেট হাই, এডুকেশন সিস্টেমের এডুকেটেড পার্সনদের রেটও হাই। তাহলে এটা কেন প্যারালালি চলে? এডুকেশনের উদ্দেশ্যটা কি? ভোগবাদী কিছু মানুষ তৈরি করা? সেটা তো হওয়ার কথা ছিল না। এডুকেশনের মূল জায়গাটা হচ্ছে, এটাকে বলা হয় দিস ইজ আ ব্যাকবোন অফ আ নেশন। একটা জাতির মেরুদণ্ড যদি সোজা না হয়,
সে জাতি কখনো উৎকর্ষতা সাধন করতে পারে না। এ কারণে পৃথিবীতে শিক্ষিত মানুষের সংখ্যা বেড়েছে, উন্নত রাষ্ট্রের পরিমাণ বেড়েছে, এন্টি ব্যালাস্টিক মিসাইল তৈরি করার রাষ্ট্রের পরিমাণ বেড়েছে, সাবমেরিন কেবল তৈরি করেছে, MQ-9 রিপার তৈরি করছে, MiG-52 তৈরি করছে, ড্রোন তৈরি করছে। কিন্তু এই মানুষগুলো আবার এই ড্রোন তৈরি করে মানুষকে হত্যা করার ওয়েপন্স তৈরি করে রেখেছে। মনুষ্যবিহীন বিমান পাঠিয়ে দিয়ে গাজার স্তেপে হাজার হাজার মানুষকে, নিরস্ত্র মানুষগুলোকে, দুর্বল শিশু এবং নারীদেরকে হত্যা করে ফেলছে। চেচনিয়া, বসনিয়ায় জাতিগত নির্যাতন চালানো হয়েছে, রুয়ান্ডায় পলপটের নেতৃত্বে গণহত্যা চালানো হয়েছে, কম্বোডিয়ায় গণহত্যা চালানো হয়েছে, চায়নায় গণহত্যা চালানো হয়েছে। পৃথিবীর এই জায়গাগুলো আরও অনেক অনেক ইতিহাসগুলো আছে। আলবেনিয়ার কথা আমরা জানি। এই জায়গাগুলোতে সেকুলাররা যখনই একটা রিভলিউশন করেছে তখন তারা গণহত্যা চালিয়েছে। এবং পৃথিবীর ইতিহাসে তাদের এই গণহত্যার সিস্টেম হচ্ছে, তাদের সিস্টেমের সাথে, থিঙ্কিংয়ের সাথে যেই যাবে না তাদেরকেই তারা হত্যা করবে। শহীদ আব্দুল মালেককে হত্যা করেছে কমিউনিস্টরা, কমরেডরা। এরা বলেছে যে আমরা নিউট্রাল একটা বিষয় চাই, লিবারেল একটা বিষয় চাই, ধর্মের কোনো জায়গা নাই। তো যে ধর্মের জায়গা নাই তার উপরে তুমি কেন তোমার মতটা চাপাই দিচ্ছ? তুমি যখন নিউট্রাল একটা কথা বলছো যে আমি মুক্ত চিন্তার স্বাধীনতা চাই, যখন কেউ ভিন্ন চিন্তা করে তাকে কেন তুমি দোষারোপ করছো? তাকে কেন কনজাস্টেড করার চেষ্টা করছো? সোসাইটিতে এইটা তাদের মধ্যে একটা বড় ধরনের প্রবলেম। তারা সবচেয়ে বড় গুপ্ত রাজনৈতিক চর্চাটা এখানে করে। আদর্শিক জায়গা থেকে ইসলামকে হিট করার জন্য সব ওয়েপন্স তারা ব্যবহার করে। হিন্দুদের ব্যাপারে কোনো কথা তারা বলবে না, খ্রিস্টানদের ব্যাপারে কোনো কথা বলবে না, জায়নিজমদের ব্যাপারে তাদের কোনো কথা নাই। ঘুরে ফিরে আমরা সেকুলার মানে হচ্ছে অ্যান্টি ইসলাম, এটাই হচ্ছে তাদের দর্শন। তো সেই জায়গায় ওয়ার্ল্ডের এই ক্লাসিফিকেশনটাগুলো এই পেপারের মধ্যে কিছুটা দেখালে হয়তো আমাদের জাজমেন্ট করা সুবিধা হতো। আর একটা বিষয় আমার কাছে এই পেপারে অ্যাবসেন্ট মনে হয়েছে, একটা হচ্ছে পাকিস্তান পিরিয়ডে এবং তার পূর্ববর্তী এডুকেশনের কাঠামোটা। পাকিস্তান পিরিয়ডে যে 8টা শিক্ষা কমিশন গঠন করা হলো, পাকিস্তান স্বাধীন হয়েছে 1947 সালে। এই রাষ্ট্রের মূল কথা ছিল এই রাষ্ট্রটা হবে একটি ইসলামিক ভাবধারার চিন্তার আলোকে গঠিত একটা রাষ্ট্র কাঠামো, কোরআন এবং সুন্নাহের আলোকে তার নীতি নিয়মগুলো পরিচালিত হবে এবং মানুষদেরকে সেই দ্বিজাতি তত্ত্বের ধারণা দিয়েই কিন্তু এমন একটা সেন্টিমেন্টে এই উপমহাদেশ 1947 সালে বিভক্ত হয়েছিল। কিন্তু 23 বছরের পাকিস্তান পিরিয়ডে যার অধিকাংশ সময় সেনা শাসন ছিল, এই সময়টাতে শিক্ষা কাঠামো কেমন হবে এজন্য অনেক কমিশন, 23 বছরে 8টা কমিশন গঠন হলেও এই শিক্ষা কাঠামোর কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন হয়নি। সর্বশেষ শিক্ষা কাঠামোর কমিশন নিয়ে যখন কমিশন প্রস্তাবনা দিয়েছে, তার প্রস্তাবনার আলোকে নূর খান শিক্ষা কমিশনের উপরে ভিত্তি করে যে ইথিক্যাল এডুকেশন সিস্টেমের কথা তারা বলেছে, সেই জায়গায় যখন আলোচনা করতে গিয়েই মূলত এই মেসাকারগুলো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এই সেকুলার যারা ছিল তারা নানা ধরনের মব ক্রিয়েট করেছে, মব সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে। তো সেই পাকিস্তান পিরিয়ডের শিক্ষা কাঠামোর ভিতরে কোন বিষয়গুলো ইনকর্পোরেট করা হয়েছিল এবং কেন এই অঞ্চলে উপনিবেশবাদী এই শিক্ষা কাঠামোই থেকে গেল, 47-এ স্বাধীনতার পরেও পাকিস্তান কেন একটা শিক্ষা কাঠামো তৈরি করতে পারলো না, কি কারণে পাকিস্তানের কনস্টিটিউশনটা তৈরি করতেও 9টা বছর সময় লেগে গেল, ডিলিম্মাটা কোথায়? শাসক গোষ্ঠীর এই পোর মেন্টালিটি, বিশেষ করে পলিটিক্যাল পাওয়ারের পোর মেন্টালিটি ইনক্লুডিং আফটার ইন্ডিপেন্ডেন্ট অফ দিস কান্ট্রি, এই সময়ে এসেও পলিটিক্যাল পার্টিগুলোর মূলত রিফরমেশনের কাজগুলো থাকে, এডুকেশন রিফর্ম করা, একটা জাতিকে নিয়ে দীর্ঘমেয়াদী চিন্তা করা, জাতি সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে, কোন বেসিসের উপরে একটা জাতিকে আমি তৈরি করব, এগুলো খুব ডিপ আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ব্যাপার। এটা খোলামেলা হালকা পাতলা আলোচনার কোনো ব্যাপার না। শিক্ষা ক্রম কেমন হবে, শিক্ষা ব্যবস্থাপনা কেমন হবে, ক্রম শিক্ষা কাঠামোর মধ্যে যারা বই লিখছে, বইয়ের মধ্যে কোন ধরনের বিষয়গুলো, কন্টেন্টগুলো ইনজেক্টেড করা হচ্ছে, ইটস সো মাচ ইম্পর্টেন্ট। এর মধ্য দিয়ে মানুষপট তৈরি হয়, একটা জাতির মনস্তত্ত্ব সেভাবে গড়ে ওঠে। যেই খেলাটা দীর্ঘ সময় ধরে এই স্বাধীন বাংলাদেশে করা হয়েছে, কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশনের পর থেকে ধারাবাহিকভাবে যে 11টা কমিশন তৈরি করা হয়েছে, প্রত্যেকটা কমিশন উপরে উপরে শিক্ষা নীতির কথা বলে, পজিটিভ শিক্ষা নীতির কথা বলে, শিক্ষাক্রমের মধ্যে যে ধরনের নেগেটিভ বাতাসগুলো ঢুকানো হয়েছে তাতে জাতির মধ্যে শতদা বিভক্ত একটা জাতি তৈরি হয়েছে। এবং এটা ব্রিটিশদের একটা থিঙ্কিং ছিল। আপনি পাকিস্তানে এরকম জিনিসগুলো পাবেন না যেটা বাংলাদেশে আমরা শিক্ষা কাঠামোর ক্ষেত্রে পাই, মালয়েশিয়াতে পাবেন না। আমাদের শিক্ষা কাঠামোর কথা বললে মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, কুয়েতে, চায়নায়,
জাপান, জার্মান অথবা পৃথিবীর বিভিন্ন দেশগুলোর শিক্ষা কাঠামো অ্যানালিসিস করে দেখবেন, জন্মগতভাবে একটা শিক্ষা কাঠামোতে এত বেশি ডাইভার্সিফিকেশন, ইটস আনবিলিভেবল। মাদ্রাসা, তাও আবার কওমি, হাফেজি, আলিয়া, স্কুল আছে, সরকারি বেসরকারি স্কুল। সরকারি স্কুলগুলোতে এক ধরনের ট্রিটমেন্ট সরকারের, মাদ্রাসার জন্য এক ধরনের ট্রিটমেন্ট। বাজেট যখন অ্যালোকেট করা হয় এই রাষ্ট্রের, সংবিধানের ভিতরে বলা আছে এদেশের সকল নাগরিক সমান অধিকার লাভ করবে, কনস্টিটিউশনের একেবারে স্পষ্টভাবে মৌলিক অধিকারের মধ্যে বলা হয়েছে। কিন্তু শিক্ষা কাঠামো যার মাধ্যমে একটা জাতি তৈরি হয়, সেই শিক্ষা কাঠামো আপনারা খুঁজে দেখবেন মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যে বাজেট দেওয়া হয়, এভারেজে একজন স্টুডেন্টের পেছনে 12 থেকে 15,000 টাকা ইয়ারলি খরচ করে গভর্নমেন্ট। একটা স্কুলের স্টুডেন্টদের জন্য ইয়ারলি 25,000 টাকা করে খরচ করে, আর একটা ক্যাডেট কলেজে পড়ুয়া স্টুডেন্টের জন্য 1,35,000 বা 36,000 টাকা করে এভারেজে 1 ইয়ার গভর্নমেন্টের পক্ষ থেকে খরচ করা হয়। এরপর আবার ইংলিশ মিডিয়াম আছে। বাংলাদেশের মধ্যে থেকে ইংলিশ মিডিয়াম হচ্ছে বাংলাদেশের কোনো কৃষ্টি, কালচার, সোশ্যাল স্ট্রাকচার, ইকোনমিক সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম কিচ্ছু শেখায় না। বাংলাদেশের বাইরে গিয়ে আলাদা একটা কালচারাল সিস্টেমকে অ্যাডাপ্ট করে তৈরি করেছে ব্রিটিশ ভলিউমে, ব্রিটিশদের কারুকার্যে এক ধরনের শিক্ষা কাঠামো। এখানে আবার যারা একটু বড় লোক হয় আর কি, সকল ধনী আছে অনেকে, আঙুল ফুলে কলা গাছ হয়, বাপ মা হচ্ছে লেখাপড়া জানে না, কিন্তু কয়টা টাকা হয়ে গেছে, এলিটের সাথে মিশতে হবে, এই জন্য ছেলে মেয়েরে আবার পড়া ইংলিশ মিডিয়ামে। এরকম দরিদ্র পলিটিশিয়ান পরবর্তীতে বড়লোক হয়েছে। এটা বাংলাদেশে খুবই নর্মাল একটা সিনারিও। আমি এখন হিসাব করে দেখলাম, এটা একটা রিসার্চ করার জন্য একজনকে বলছি যে বিএমপির মধ্যে আগে যারা খাইতে পারতো না, বনবাজারে ঘুমাইতো, তাদের মধ্যে থেকে কত শতাংশের ছেলে মেয়ে এখন ইংলিশ মিডিয়ামে পড়ে, এটা একটু খুঁজে বের করা যায় কি না। খুঁজে দেখা যাবে, অনেক পাওয়া যাবে, কারণ এটা একটা ক্লাস, এডুকেশনটাকে একটা ক্লাস সিস্টেমের মধ্যে নিয়ে গিয়েছে। এই ক্লাস সিস্টেমের মধ্যে গিয়ে একটা জাতিকে কিভাবে সেগ্রিগেট করা যায় সেই একটা আইটেম, এবং ওরা সুপিরিয়র কমপ্লেক্সে ভুগতে থাকে। ইউনিভার্সিটির এডুকেশন সিস্টেমকে সুপিরিয়র ইনফিরিয়র কমপ্লেক্সের মধ্যে একটা ক্লাসিফিকেশন নিয়ে চলে আসা হয়েছে, যার ফলে এই সোসাইটির মনস্তত্ত্ব তৈরি হয়েছে সার্ভেন্ট আর হচ্ছে প্রভুর একটা মনস্তত্ত্ব, যেই জায়গা থেকে একটা শিক্ষা কাঠামো বের হওয়ার কথা ছিল। মালয়েশিয়াতে আমরা দেখেছি একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত মালয়েশিয়াল কালচার, ইসলামিক নর্মস অ্যান্ড ভ্যালুস, অন্য অন্য আদার রিলিজিয়নের নর্মস অ্যান্ড ভ্যালুস একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বাধ্যতামূলক, একই কাঠামো, একই ধরনের ফ্যাসিলিটিস। আমার রাষ্ট্রের সংবিধান এটা বলে, কিন্তু সংবিধানকে গ্রাজুয়ালি কন্টিনিউয়াসলি ভায়োলেট করছে এই দেশের পলিটিক্যাল পার্টি, যারা কনস্টিটিউশনের দোহাই দিয়ে তারা ক্ষমতায় আসে। তারা সবার জন্য সমান শিক্ষার অধিকার নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ। আর এই জিনিসটাই হচ্ছে শিক্ষায় এই বাংলাদেশ ছাড়ার আগে, এই ভূখণ্ড ছাড়ার আগে ইংরেজদের পুশ করা একটা মেন্টালিটি তারা এটা তৈরি করে দিয়ে গেছে। এই অঞ্চলে আমরা যদি দেখি যে বিশেষ করে স্যার জন অ্যাডামের একটা রিপোর্ট থেকে জানা যায়, তিনি বলেছেন যে এই অঞ্চলে ব্রিটিশরা আসার আগ পর্যন্ত এভারেজে, স্যার জন অ্যাডামের রিপোর্ট অনুযায়ী সে বলছে শুধু বাংলা আর বিহারে 1 লক্ষ বিদ্যাপীঠ ছিল, বিদ্যালয় ছিল। এই 1 লক্ষ বিদ্যালয়ের মধ্যে এভারেজে স্টুডেন্টের পরিমাণ ছিল 400 প্লাস। এর বাইরেও বিহারের আর একটা অংশ এবং ভারতের বিশেষ করে মুর্শিদাবাদ, কলকাতা বা এই জায়গাগুলোতে হিসেব করে দেখা গিয়েছে সেখানে প্রতি 250 স্টুডেন্টের জন্য একটা করে বিদ্যালয় তৈরি করা হয়েছিল। এবং মুসলমানদের এই অঞ্চলে প্রায় 550 বছর শাসনের হিস্ট্রিতে মুসলিমদের মধ্যে অশিক্ষিত জনগোষ্ঠীর পরিমাণ পাওয়াই যেত না বললে, একবারে ভেরি ফিউ একটা অ্যামাউন্ট। মুসলিমরা তখন শিক্ষা অর্জন করত, এই বিদ্যালয়গুলো সবার জন্য উন্মুক্ত ছিল। এই অঞ্চলে দাসত্বের মেন্টালিটি থেকে জাতিকে মুক্ত করার জন্য শিক্ষা কাঠামো, সভ্যতা, কৃষ্টি, কালচার মুসলমানরা স্বাধীন সুলতানি আমল এই সময়গুলোতে সবচেয়ে বেশি অ্যাডাপ্ট হয়। এবং এই সময় বিশেষ করে আব্বাসীয় খেলাফতের সময়, যেটা উমাইয়াদের পরে 750 থেকে 1258 এই পর্যন্ত, এই দীর্ঘ একটা সময় ধরে আব্বাসীয় খেলাফতের সময় এখানে 37 জন খলিফা এসেছিলেন, প্রত্যেকেই জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা সাধনের গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিলেন। এবং সেই ঢেউটা এই অঞ্চল পর্যন্ত চলে এসেছিল। স্বাধীন সুলতানি আমলেও এই অঞ্চলের মানুষের মনস্তত্ত্ব কিভাবে তৈরি হবে, মানুষের মধ্যে বন্ডিংসটা কিভাবে তৈরি হবে, জাতি হিসেবে নিজেকে তারা কিভাবে পরিচিত করে তুলবে, সেই ব্যাপারেই মুসলিমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিত। এবং মুসলিমরা ছিল এই ভূখণ্ডের স্থায়ী নিবাসী। দুইটা জাতিকে এই অঞ্চলের স্থায়ী নিবাসী বলা হয়, একটা হচ্ছে আর্য আর একটা হচ্ছে মুসলিম। কারণ এরা এখান থেকে লুটপাট করে সম্পদ নিয়ে চলে যায়নি, এখানে এসে শুধু শাসন করার জন্য তারা আসে নাই, এখানে থাকছে, বিয়ে শাদী করছে,
সংসার করেছে, জাতির জন্য চিন্তা করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, পুরো জাতিকে উঠিয়ে নেওয়ার জন্য, বিশ্বের দরবারে উন্নত করার জন্য যা করণীয় মুসলিমরা এখানে তাই করেছে। এর আগে দাজরা এসেছিল, ওলন্দাজরা এসেছিল, এখানে অনেকেই এসে শুধু মশলা নিয়ে লুটপাট করে এইখান থেকে চলে গিয়েছে এবং সাপ্রেশন করেছে, আগ্রাসন চালানো হয়েছিল। মুসলমানরা শুধুমাত্র এখানে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, সোশ্যাল স্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য অনবদ্য ভূমিকা পালন করেছে। তৎকালীন সময় এই বাংলাকে বলা হতো জান্নাতাবাদ। জান্নাতাবাদ এত চমৎকার নগরী ছিল, মুর্শিদাবাদের সম্পদ, ঢাকার সম্পদ, ইটস ট্রিমেন্ডাস আউটস্ট্যান্ডিং একটা জায়গা ছিল, যে জায়গাটাকে ক্ষয়িষ্ণু করার জন্য ব্রিটিশরা এসে প্রথম 100 বছর কোনো কাঠামোগত শিক্ষা তো তৈরি করেই নাই, বরং তারা 100 বছরের মধ্যে যত বিদ্যাপীঠ ছিল সবগুলোকে ধ্বংস করে রাখছে। ধ্বংস করে দিয়ে যখন মুসলমানদের শিক্ষা থেকে দূরে রাখতে পেরেছে, হিন্দুদেরকে তাদের মতো করে এডুকেটেড করতে পেরেছে, তখন ম্যাকলের ওই যে থিওরিটা একটা মানে মনস্তত্ত্বের জায়গা থেকে তারা কিছু ব্রিটিশ দাস তৈরি করতে চেয়েছে। রক্তে থাকবে মানুষ, মাংসে থাকবে বাঙালি, কিন্তু মনস্তত্ত্বের জায়গা থেকে হবে একটা দাস, সার্ভেন্ট হিসেবে সার্ভ করবে, এবং তারা সাকসেসফুলি সেটা রান করছে। ব্রিটিশরা চলে যাওয়ার পরে এর পরবর্তীতে এইটা রিফর্ম করার জন্য, ম্যাসিভ রিফর্ম করার জন্য যে ধরনের থিঙ্কার প্রয়োজন ছিল, যে ধরনের এডুকেশন শিক্ষানীতি রাইটিংয়ের প্রয়োজন ছিল, বাংলাদেশে এই 2026 সাল পর্যন্ত এসে আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি। আর এইটার জন্য যে ধরনের মেন্টালিটি, এই জাতিকে নিয়ে চিন্তা করা, কলোনিয়াল মেন্টালিটির বাইরে গিয়ে বাংলাদেশের ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করার জন্য যে ধরনের পলিটিশিয়ান প্রয়োজন ছিল, এখানে যারা এসেছে পলিটিক্স করতে, এরা হচ্ছে পোর অর চিপ মেন্টালিটির কিছু পলিটিশিয়ানরা আমাদেরকে সার্ভ করেছে দীর্ঘদিন ধরে, এবং এখনো পর্যন্ত করে যাচ্ছে। এডুকেশন নিয়ে কিভাবে একটা জাতি মেরিটোক্রেসির মাধ্যমে তৈরি হয়, এটা নিয়ে তাদের চিন্তাই নাই। শিক্ষার পাশাপাশি, এডুকেশনের পাশাপাশি যদি ইথিক্যাল গ্রাউন্ডটা মানুষের ঠিক না থাকে, তাহলে একটা জাতি কখনো গড়ে উঠতে পারে না। এখানেই ছিল শহীদ আব্দুল মালেকের কথা। তিনি অল্প সময়ে কিছু বক্তব্য দিয়েছিলেন, কিন্তু আমি অবাক হই যে ওই সময়ে তিনি দার্শনিক সোয়াবজার, উইলিয়াম হান্টারের মতো দার্শনিকদের কথাগুলো খুব সংক্ষেপে নিয়ে এসে বোঝানোর চেষ্টা করেছেন যে এডুকেশনের, দার্শনিক সোয়াবজারের কথা বলেছেন তিনি, তিনটা খুবই ইনফ্লুয়েন্সিয়াল কথা বলেছেন। একটা এডুকেশনের ক্ষেত্রে সোশ্যাল স্ট্রাকচার, একটা হচ্ছে জ্ঞান আর প্রযুক্তির উৎকর্ষ সাধন করতে হবে, সামাজিকীকরণের উৎকর্ষতা সাধন করতে হবে, আর এখানে মোরালিটির উৎকর্ষতা সাধন করতে হবে। তিনি আবার লাস্টে এমফাসাইজ করে বলেছেন, মোরালিটি ছাড়া যদি বাকি দুইটা হয়, ইটস মোর ডেঞ্জারাস দ্যান আ লায়ন। সুতরাং তোমার ভিতরে ম্যাটেরিয়ালিস্টিক একটা সোসাইটি আছে, এই সোসাইটি তোমাকে কখনো উন্নত করতে পারে না। এডুকেশনের উদ্দেশ্য এইটা না যে একটা ম্যাটেরিয়ালিস্টিক একটা সোসাইটি তৈরি করে, বস্তুতান্ত্রিক ভোগবাদী একটা সোসাইটি তৈরি করবে। তাহলে তো পশু আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই, হিংস্র দানব আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই, হচ্ছেও না সেই পার্থক্য। ঘরের মধ্যে মায়ের কাছে সন্তান নিরাপদ না, ঘরের ভিতরে বাবার কাছে তার মেয়ে নিরাপদ না। ওয়েস্টার্ন সোসাইটিতে গিয়ে দেখেন না, এই সোসাইটিগুলো তারা নিজেদেরকে বলে উই আর ইন্ডিয়াস সোসাইটি, উই আর মডার্ন সোসাইটি, কিন্তু গ্রাজুয়ালি তারা ডিক্লাইন হচ্ছে, নেগেটিভ পপুলেশনের দিকে যাচ্ছে, সামাজিকীকরণ হারাচ্ছে, সোশ্যাল বন্ডিংসগুলো হারাচ্ছে। তাদের এডুকেশন, তাদের বড় বড় অট্টালিকা, কিছু মিসাইল তৈরি করা আর কিছু যান্ত্রিক উৎকর্ষতা সাধন ছাড়া আর কোনো কিছুই দিতে পারে নাই। এখন তাদেরকে হায়ার করতে হয়, মানুষ হায়ার করতে হয় কোথা থেকে? যান অস্ট্রেলিয়াতে, তাদের জনগোষ্ঠী কমতেছে, দাঁড় করে হচ্ছে ভিয়েতনাম থেকে, দাঁড় করে ইন্ডিয়া থেকে, দাঁড় করে বাংলাদেশ থেকে, দাঁড় করে মুসলমান কান্ট্রিগুলো থেকে দাঁড় করতেছে জনগোষ্ঠী। ইউরোপ আমেরিকায় যান, অনায়াসে আপনাকে দিয়ে দেবে নাগরিকত্ব। যান না সৌদি আরবে, সারাদিন কান্দেন, কোনোদিন নাগরিকত্ব দিচ্ছে না তারা, অনেক কষ্ট সেখানে। মুসলিম দেশগুলোতে এত অভাব অনটন তাদের নাই, জনগোষ্ঠী নিয়ে এত কার্পণ্যতায় ভোগে না তারা, কিন্তু তাদের সংখ্যা গ্রাজুয়ালি ডিক্লাইন হয়ে যাচ্ছে। এমন এডুকেশন, এই ফ্রি মিক্সিং ব্যবস্থাগুলো তাদের ধ্বংস করে ছাড়ছে। ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথাগুলো তাদের সামাজিক কাঠামোগুলোকে ভেঙে চুরে খান খান করে ফেলছে। 43% সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করে তার পিতৃ পরিচয় সম্বন্ধে ধারণা লাভ করে না। সুইডেনের 72% মানুষ জানে না তার বাবার পরিচয়টা কি। ব্রাজিলে ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা চালু থাকার কারণে, জার্মানিতে এই জিনিসগুলো চালু থাকার কারণে এখানে ছেলেরা ছেলেদের বিয়ে করে গেই ম্যারি, মেয়েরা মেয়েদেরকে বিয়ে করে লেসবিয়ানিজম। জন্মের পর থেকে ছেলেদের প্রতি মেয়েদের ওই আকর্ষণ, ইন্টারাকশনগুলো একেবারেই কমে যায় ফ্রি সেক্স লিভিং টুগেদার থাকার কারণে। মেন্টালি তারা হয়তো লেখাপড়া করে কিছু বস্তুতান্ত্রিক, কিছু অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করছে, কিন্তু তারা হয়ে যাচ্ছে একেবারেই জড়বস্তু আর হিংস্র পশু পাখির মতো।
একটা ইন্টারনেটে একটা রিসেন্টলি একটা ঘটনা দেখলাম, একজন মানুষ কুকুর সাচ্ছে এবং কত লাখ টাকা যেন খরচ করে কুকুরের মতো একটা পোশাক পরে কুকুর হয়ে ঘুরে বেড়াচ্ছে। মেন্টালিটি কোথায় চলে গেছে? ওর আর হচ্ছে ভালো থাকতে, মানুষ থাকতে ইচ্ছা করে না, ওর কুকুর বিড়ালি হইতে ইচ্ছা করে। ওর শিক্ষা, ওর সমাজ তো ওরে কুকুর বিড়ালের শিক্ষাই দিছে, ও মানুষ হবে কিভাবে? তখন আর ওর এটা আর ভালো লাগতেছে না। দুনিয়ায় সুস্থ মানুষ যারা, একটু যাদের মেন্টালিটি আছে, মানবতা বোধ আছে, মানবিকতা আছে, রেশনালিটি আছে, সেই মানুষ এটা দেখলে কি বলবে? এটা পাগল ছাগল ছাড়া আর কারো এই কাণ্ড এটা হইতে পারে না। কিন্তু ওয়েস্টার্নরা এরকম পাগল ছাগলের জন্ম দিচ্ছে। মাঝে মাঝে ওই পাগলের জন্ম হয় কারণ তার শিক্ষা কাঠামো, তার সামাজিক ব্যবস্থা, তার পারিবারিক কাঠামোগুলো তাকে এমনভাবে বিচ্ছিন্ন করে ফেলে, সে ট্রমাটাইজ হয়ে যায়। সে কী করবে সে বুঝতে পারে না। তার আসলে রেসপন্সিবিলিটিটা কি? অ্যাজ এ হিউম্যান বিং সে দুনিয়াতে কেন আসছে, কেনই বা কিছুদিন পরে তাকে চলে যেতে হবে, এই দর্শনটা যখন তাকে শিক্ষা দেওয়া হয় না, তখন তার শিক্ষা কাঠামো শুধুমাত্র সে মনে করে এই শিক্ষায় শিক্ষিত হব, কিছু টাকা ইনকাম করব। এই কারণেই শিক্ষা কাঠামোর মধ্যে ইথিক্সের কোনো জায়গা যখন না থাকে, তখন এই সোসাইটির মধ্যে কাস্ট সিস্টেম তৈরি হয়ে যায়। পুঁজিবাদী সিস্টেমের মধ্য দিয়ে একটা অংশ সম্পদের পাহাড় গড়ে, আর একটা অংশ দরিদ্র থেকে দরিদ্র হতে থাকে। এই সমাজে বুলেট ব্যুরোর সদস্যরা স্লোগান দিচ্ছে সমাজের সব মানুষ সমান, কিন্তু তারা যখন ক্ষমতায় যাচ্ছে তাদের ইকোনমি আর ফাংশন করছে না। বুলেট ব্যুরোর সদস্যরা হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যাচ্ছে, আর দরিদ্র মানুষদেরকে তারা সাপ্রেস করে যাচ্ছে। দিস ইজ দ্য কমন সিনারিও। এই মূল কারণটাই হচ্ছে এডুকেশন সিস্টেম এই সেগ্রিগেশনগুলো তৈরি করছে। আমার বাংলাদেশে যেমন মেন্টালিটি তৈরি করছে, মাদ্রাসায় শিক্ষিত মানুষের ব্যাপারে নেগেটিভ একটা ধারণা যে মাদ্রাসায় পড়ছে ও আর কি করবে, কওমিতে পড়ছে ও তো মাদ্রাসার হুজুর হওয়া ছাড়া আর কিছুই করার কিছু নাই, কারণ কওমি মাদ্রাসাগুলোতে পড়ে এসে ডাক্তার হইতে পারবে না, ইঞ্জিনিয়ার হইতে পারবে না। এরকম একটা কাঠামোগত জায়গাগুলোতে নিয়ে চলে গেছে যে ওর মেন্টালিটি হচ্ছে উনি হচ্ছে এই সমাজের জন্য একটা পার্টিকুলার সেক্টরের জন্য, আর কিছুই না। সে আর ওই অন্য আর কিছুই শিখতে পারবে না। একটা ছেলে স্কুল কলেজে পড়ছে তার মানে সে ইথিক্যাল হবে না। সে কলেজে পড়ার পরে অবাক হয়ে যায় যে কলেজে পড়ছে তুই শিবির করিস, এবার অবাক হয়ে যায় যে শিবির করতে পারে না, এটা তো সাংঘর্ষিক একটা বিষয়। শিবির তো একটা হুজুরের দল, এটা মাদ্রাসায় পড়বে, দাড়ি টুপি থাকবে, এটা একটা কমিউনিটি, একটা আলাদা। আমি যে এই বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমি যে মুসলিম, আমার যে আমি সবার সাথে মিশতে পারি, এই সোসাইটি আমার এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে এইটা ডিফারেন্সিয়েটটা করে ফেলছে। ইউনিভার্সিটিগুলোতে সাবজেক্ট ওয়াইজ আমার এই ডিফারেন্সিয়েশনটা করে ফেলছে। সেই জায়গা থেকে আমাদেরকে পরিবর্তিত হতে হবে। আমার দেশে এখন সবচেয়ে বড় ক্রাইসিস এই এডুকেশনের সাথে ইথিক্যাল এই রিলেশনশিপটা নাই, যার ফলে ব্যানবেজের তথ্য বলে বাংলাদেশের 80% মানুষ জিম্মি হয়ে আছে মাত্র 20% মানুষের কাছে। বাংলাদেশের 90% সম্পদ জিম্মি হয়ে আছে এই 10% মানুষের কাছে। এই সম্পদগুলোর ইউটিলাইজেশন করতে হবে। ইসলাম এই প্রপার ইউটিলাইজেশনের কথা বলে, ইসলাম ডিসেন্ট্রালাইজেশনের কথা বলে, ইসলাম ইনসাফের কথা বলে। ইসলাম বলে একটা সোসাইটিকে যদি গড়ে উঠতে হয় তাহলে সোসাইটির আভ্যন্তরীণ সকল মানুষকে সমানভাবে গুরুত্ব প্রদান করতে হবে। সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির তার শিক্ষা প্রস্তাবনা প্রস্তুত করেছে, একটা জাতি কিভাবে উন্নত হতে পারে, আমরা কিভাবে মেরিটোক্রেসির মধ্য দিয়ে একটা সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে পারি, যেখানে ব্রেইন ড্রেইন হবে না। চায়নায় দেখেন, আমেরিকার মতো জায়গায় প্রতি বছর চায়নার অন্তত 10 থেকে 15,000 স্কলার চায়না থেকে আমেরিকায় চলে যাচ্ছে। আজকে যদি আমেরিকা বলে যে চায়নার কোনো নাগরিককে আমেরিকায় ঢুকতে দেব না, আমেরিকার 50% গবেষণাগার ক্লজ করবে। এত বেশি উন্নত রিসার্চ সেন্টারগুলোতে চায়নার আধিপত্য, তার জনগোষ্ঠীর আধিপত্য তারা তৈরি করে রাখছে। সিঙ্গাপুরে যান, যেই রাষ্ট্রটাকে একবারে আলাদাই করে দেওয়া হয়েছে, তার স্বাধীনতার জন্য কান্নাকাটিও করা লাগে না, জোর করে যারা স্বাধীন করে দিছে, সেই রাষ্ট্র অল্প কয়েকদিনের ব্যবধানে একজন চিন্তক রাজনীতিবিদ লি কুয়ানের নেতৃত্বে মেরিটোক্রেসিকে প্রায়োরিটি দিয়ে এবং ওই মেধাবীদেরকে রাজনীতিতে পুনর্বাসন করার মধ্য দিয়ে কিভাবে সিঙ্গাপুর আমলাতন্ত্র থেকে বের করে একটা জাতিকে উন্নত জাতিতে পরিণত করেছে দেখেন, এবং সেটাকে আমাদেরকে অ্যাবজর্ব করতে হবে। এই দুইটা সাইমালটেনিয়াসলি যদি আমরা চালাতে পারি, সোসাইটিতে আমরাও অল্প সময়ের ব্যবধানে একটা উন্নত জায়গা নিজেদের জন্য তৈরি করতে পারবো। বস্তুবাদী শুধু উন্নয়ন নয়, শিক্ষার মূল উদ্দেশ্য যেটা হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল, এই আত্মার বিকাশ সাধনের মধ্য দিয়ে, বডি মাইন্ডের গ্রোথের মধ্য দিয়ে একটা সোসাইটিকে আমরা গড়ে তুলতে চাই। ইসলামী ছাত্র শিবির প্রতি বছরই শিক্ষা সপ্তাহ পালন করে শিক্ষার্থীদের কাছে এই কথাগুলো বলার চেষ্টা করছে। প্রত্যেকটি জায়গায় বুকলেট, লিফলেট এগুলো বিতরণ করে সচেতনতা গ্রো আপ করার জন্য চেষ্টা করছে। আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, আপনারাও নিজ নিজ জায়গা থেকে এই তাত্ত্বিক বিষয়গুলো মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করবেন। সোসাইটি পরিবর্তনের জন্য আমরাও যেন ভূমিকা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং উপস্থিত অন্যান্য
আলোচকবৃন্দ, অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ আব্দুল মালেকের শাহাদাত আমাদের জন্য খুবই সিগনিফিক্যান্ট। আপনারা একটু চিন্তা করুন, একজন শিক্ষার্থী বগুড়ার ঢুনট থেকে এসএসসি এবং ইন্টারমিডিয়েটে সে বোর্ড স্ট্যান্ড করেছে, মেধার স্বাক্ষর রেখেছে। স্বাক্ষর রাখার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সেই বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। পুরো পরিবার এবং পুরো তার আশেপাশে যারা থাকে সবার স্বপ্ন থাকে এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে নিজের মেধা, নিজের যোগ্যতার মাধ্যমে নিজেকে প্রস্তুত করবে, সমাজের জন্য প্রস্তুত করবে, জাতি এবং পুরো বিশ্বের জন্য নিজেকে প্রস্তুত করবে। সে আব্দুল মালেক সফলতার সাথে এসএসসি এবং এইচএসসি শেষ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে পজিশন করলো এবং পজিশন করার পরে ওই সময়ে সবচেয়ে আলোচিত বিষয় এখানকার শিক্ষা ব্যবস্থার রূপরেখা কেমন হবে সেটা নিয়ে তখন আলোচনা হচ্ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সে সময় আলোচনা হলো আমাদের এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার রূপরেখা কী হবে এবং একে একে বিভিন্ন বক্তারা, বিভিন্ন সংগঠন বক্তব্য দিল এবং সর্বশেষ মালেক বক্তব্য দিল এবং তিনি শিক্ষা ব্যবস্থার রূপরেখা কেমন হওয়া দরকার সেই রূপরেখার উপর চমৎকারভাবে বক্তব্য দিয়ে পুরো অডিয়েন্সকে কনভিন্স করলো। এবং শহীদ আব্দুল মালেক ওই সময়ে যে শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা দিয়েছে 2026 সালে এই সময়ে এসে এই প্রস্তাবনাটা পুরোটাই প্রাসঙ্গিক। শহীদ আব্দুল মালেক কি বলেছিল? শহীদ আব্দুল মালেকের বক্তব্যের ফোকাল পয়েন্ট যদি আমরা দেখি, শহীদ আব্দুল মালেক বলেছিল, আমরা এমন কোনো শিক্ষা ব্যবস্থা চাই না যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্রিটিশদের গোলাম তৈরি হয়, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের জাতিকে ধ্বংস করে দেওয়া হয়, যে শিক্ষা ব্যবস্থাটা হবে আমাদের ভারতের সেজো এডুকেশন সিস্টেম, যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কেরানি ছাড়া আর কিছু তৈরি হবে না। এবং একই সাথে তিনি বিকল্প প্রস্তাবনা দিয়েছেন, তাহলে শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া দরকার? শিক্ষা ব্যবস্থা হবে একটা থিও সায়েন্টিফিক এডুকেশন সিস্টেম, যেখানে থিওলজিও থাকবে, যেখানে সায়েন্স থাকবে, যেখানে স্পিরিচুয়ালিটিও থাকবে এবং যেখানে মডার্নিটিও থাকবে। একজন শিক্ষার্থী সে মডার্ন হয়ে উঠবে, জাগতিক যে নলেজগুলো আছে সেগুলোও জানবে, একই সাথে তার রব তাকে কেন সৃষ্টি করেছে সে উদ্দেশ্য তার কাছে পরিষ্কার থাকবে এবং সে অনুযায়ী সে এই সমাজকে, এই রাষ্ট্রকে এবং পুরো বিশ্বকে সে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে উপযোগী করবে। তো সেই বক্তব্য দেওয়ার পরে ওই সময়ের কালচারাল ফেসিস্ট চক্র, যারা গত 55 বছর জুড়ে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে এবং গত 16 বছরে হাসিনার ফেসিবাদকে যারা শক্তিশালী করেছে, যারা আয়নাগর, গুম, খুন এবং শিবিরের উপর বিমানবীকরণ, শিবিরের উপর হত্যা এবং হাসিনার অবৈধ নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে এবং যারা বিপ্লব পরবর্তী শহীদ উসমান হাদিকে হত্যাযোগ্য করেছে এবং সর্বশেষ উসমান হাদিকে হত্যাই করেছে, সেই কালচারাল ফেসিস্ট চক্রই শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে তারাই শহীদ আব্দুল মালেককে হত্যা করেছিল। কি নৃশংস কায়দা হত্যা করেছিল! মালেকের মেধার কাছে তারা হেরে যখন শহীদ মালেক 1969 সালের 12 আগস্ট টিএসসি থেকে হেঁটে তার হল ফজল হক মুসলিম হলে যাচ্ছিল সৌরাদ উদ্যানের মধ্য দিয়ে, তখন ওই সময়ের এই কালচারাল ফেসিস্ট চক্র, মতিয়া চৌধুরী, আমুরা শহীদ মালেকের মাথার নিচে ইট রেখে আর একটা ইট দিয়ে তার মাথা আঘাত করে মাথাকে থেতলে দিয়েছিল, মারাত্মকভাবে আহত হয়েছিল এবং পরবর্তীতে শহীদ মালেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 3 দিন পর 15 আগস্ট শহীদ আব্দুল মালেক আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে আল্লাহ তাআলা শহীদ আব্দুল মালেককে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন। এই ক্যাম্পাসের প্রথম ছাত্র হত্যা এই শহীদ আব্দুল মালেকের শাহাদাতের মাধ্যমে হয়েছে এবং এই মালেককে যারা হত্যা করেছে তারাই এই জাতির শত্রু। আমাদেরকে শত্রু এবং মিত্র চিনতে ভুল করলে চলবে না। যারা শহীদ আব্দুল মালেককে হত্যা করেছে তারাই পরবর্তীতে বাংলাদেশে মুজিববাদ কায়েম করেছে, তারাই পরবর্তীতে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে এবং তাদের বিরুদ্ধে 90 গণ অভ্যুত্থান হলো। পরবর্তী দীর্ঘ সময় জুড়ে বাংলাদেশের সংস্কৃতি থেকে শুরু করে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা
তারা ধ্বংস করেছে। তাদের মিডিয়ার মাধ্যমে, সিভিল সোসাইটির মাধ্যমে তারা এই দেশে সবসময় চেয়েছিল এই বাংলাদেশকে তারা ভারতের সাপ্লেট কলোনি বানাতে, এবং সর্বশেষ এই হাসিনার সময়ে তারা সবচেয়ে শক্তিশালী রূপে ফিরে এসেছিল। তো আজকে জুলাই বিপ্লব হয়েছিল এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে। এই জুলাই বিপ্লব হয়েছিল শহীদ মালেকের যারা খুনি তাদেরকে বাংলার জমিনে বিচারের জন্য। এই জুলাই বিপ্লব হয়েছে শহীদ মালেকের যে স্বপ্নের শিক্ষা ব্যবস্থা, একটা থিও সায়েন্টিফিক এডুকেশন সিস্টেম, স্পিরিচুয়ালিটি এবং মডার্নিটির সমন্বয়ে একটা নতুন শিক্ষা কারিকুলাম বিনির্মাণ করার জন্য। তো সেই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এখন বিনির্মাণ করতে হবে। যে শিক্ষা ব্যবস্থার কথা বলতে বলতে আমাদের সহযোদ্ধা শহীদ ওসমান হাদি চলে গেলেন, এবং বিপ্লবের আমাদের সারথীরা পুরোটা সময় জুড়ে তার কথা বলেছেন। তো আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকেই এই নৈতিকতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা এবং আমাদের এই জাতিকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য তাদের যে মেধা, যোগ্যতা, সক্ষমতা আছে সে আলোকে নিজেদেরকে প্রস্তুত করার জন্য শিক্ষা ব্যবস্থার বিকল্প প্রস্তাবনা দিয়েছে। এবং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যেন আমরা কলোনিয়াল গোলাম না হই, বরং আমরা যেন ডিকলোনাইজ আমাদের মাইন্ডসেট তৈরি হয়, সেটার জন্য ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে। এবং ইসলামী ছাত্র শিবির 30 দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা দিয়েছে, এবং সেখানে বলেছে রাষ্ট্রের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার আমাদের শিক্ষা ব্যবস্থায়। শিক্ষায় আমাদের সবচেয়ে বেশি বাজেট দিতে হবে। আমরা আমাদের বিশ্বে দেখতে পাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলি, সাউথ এশিয়ার দেশগুলো যদি দেখি, অথবা আরেকটু উন্নত যদি দেশে দেখি, তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে শুরু করে সেই দেশগুলো যদি দেখি, তারাও তাদের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এবং তাদের শিক্ষা ব্যবস্থা তারা মডার্নিটি এবং স্পিরিচুয়ালিটি সমন্বয় করার মাধ্যমে মাত্র 15 থেকে 20 বছরের মধ্যে পুরো জাতি ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু আমরা গত 55 বছর জুড়ে আমরা স্ট্রাগল করছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং পড়াশোনা। এই বিশ্ববিদ্যালয়কে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট করে গড়ে রাখা হয়েছে। শহীদ মালেককে যারা হত্যা করেছিল, এর পরবর্তী তাদের যারা লিগাসি বহন করেছে, তারা সব সময় চেয়েছিল এই ক্যাম্পাসে গণরুম থাকুক, এই ক্যাম্পাসের মধ্যে গেস্ট রুম থাকুক, শিক্ষার্থীরা যেন তাদের মেধা, তাদের যোগ্যতা এবং তাদের স্পিরিচুয়ালিটি এবং মডার্নিটির মাধ্যমে এই শিক্ষার্থীরা যেন নিজেদেরকে প্রস্তুত করে, সেটা তারা চায় নাই। যে কারণে গত 55 বছর ধরে আমাদেরকে মূল্য দিতে হয়েছে। তা আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লব পরবর্তী আমাদের সুযোগ এসেছে। সেই জায়গা থেকে আমরা বারবার সেই শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের জন্য কথা বলেছি, আমরা বিকল্প প্রস্তাবনা দিয়েছি। এবং আমরা যখন ডাকসু নির্বাচন করছিলাম, সে নির্বাচনেও আমাদের যে মূল স্লোগান ছিল, আমরা বারবার একটা কথা বলেছি, যেটা শহীদ মালেকের স্লোগান ছিল, শহীদ মালেকের কথা ছিল, যে আমরা এই বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের কাজ তো হবে পড়াশোনা করা, গবেষণা করা, চিন্তা করা, নতুন নতুন জ্ঞান উৎপাদন করা, এবং নিজের মডার্নিটির মাধ্যমে এবং আধ্যাত্মিকতার মাধ্যমে নিজেকে, নিজের রব যে জন্য সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা যে জন্য সৃষ্টি করেছে, সেজন্য নিজেকে প্রস্তুত করা। এবং সে কথা আমরা বলেছি, সেটা আমরা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করেছি। আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল। গত 11 মাস জুড়ে কাজ করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শত শত অসহযোগিতা, প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেটের মাধ্যমে আমাদেরকে অসহযোগিতা করা হয়েছে। কিন্তু আমরা এক মুহূর্তের জন্য বসেছিলাম না। আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করেছি। এখন শিক্ষার্থীদের মতামত নেন, 93% স্টুডেন্টরা মনে করে আমরা দায়িত্ব নেওয়ার পরে ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আগের চেয়ে অনেক গুণ বেড়েছে। একই সাথে শিক্ষার্থীদের মতামত নেন, আমার নারী বোনদের থেকে মতামত নেন। আমরা মতামত নিয়েছি, 3-4টা সার্ভে রিপোর্ট করেছি। সেই সার্ভে রিপোর্টে ইতিমধ্যে শিক্ষার্থীরা মতামত দিয়েছে। নারী শিক্ষার্থীরা মনে করে আমাদের লিডারশিপে ক্যাম্পাসের মধ্যে নারী শিক্ষার্থীরা সবচেয়ে নিরাপদ অবস্থায় আছে। এবং একই সাথে এই ক্যাম্পাসের মধ্যে আমরা ভায়োলেন্স লেভেল একদম শূন্যের কোটায় নিয়ে এসেছি। একটা এক্সাম্পল কেউ দিতে পারবে না। আমরা দায়িত্ব নেওয়ার পরে জুলাই বিপ্লব থেকে আজ পর্যন্ত আমরা আমাদের পথ দেখিয়ে আমরা কারোর কাছে শক্তিমত্তা প্রদর্শন করেছি, বরং আমরা সবার স্বাধীনতা এবং সবার নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। যে আমার সমালোচনা করেছে আমি তারও অধিকার নিশ্চিত করেছি, আবার যে আমার সমর্থক আছে তারও আমি আমার সার্বিকভাবে আমি নিরাপত্তা নিশ্চিত করেছি। এবং আমরা এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য এবং একটা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ এত অসহযোগিতার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদেরকে এখন পর্যন্ত বাজেট দেওয়া হয় নাই। আমরা দেখতে পাই এর আগে 2019 সালের যে ডাকসু হয়েছিল, সেই সময়ও প্রায় 2 কোটি টাকার অধিক বিশ্ববিদ্যালয় থেকে ফান্ড দেওয়া হয়েছিল।
আজকে আমরা দায়িত্ব নেওয়ার 11 মাস পার করছি, এখন পর্যন্ত আমাদেরকে 25 লাখ টাকা দেওয়া হয়েছে। তো আমরা বলেছি এই ফান্ড আমাদের দরকার নেই, এই ফান্ড তোমাদের ফান্ড তোমরা রেখে দাও। আমরা আল্লাহর রহমতে আমাদের অ্যালামনাইদের মাধ্যমে এবং আমাদের যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা গত 11 মাসে যে কাজ করেছি, বিশ্ববিদ্যালয় 105 বছর ইতিহাসে এই কাজ কে করতে পারে নাই। এবং আমরা কথা দিয়ে কথা রেখেছি। আমরা সেই সমাজে দেখতে পাই সবসময় আমাদের নেতৃত্ব ভাঙ্গার কাজে জড়িত, কিন্তু আমরা গড়ে দেখিয়েছি কিভাবে করতে হয়। শুধু আমরা অভিযোগ দিই নাই, আমরা নিজেরা প্রমাণ করে দেখিয়েছি। শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা থেকে শুরু করে, শিক্ষার্থীদের অনাবাসিক শিক্ষার্থীদের পরিবহন সংকট থেকে শুরু করে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করার জন্য আমরা অসংখ্য কাজ করেছি। সেই বিষয়গুলো আপনারা জানেন। আজকেও আমরা আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের নারী বোনদের দীর্ঘদিনের তাদের দাবি ছিল, আমাদের সুফিয়া কামাল হল থেকে শুরু করে মৈত্রী হল পর্যন্ত, বঙ্গমাতা হল পর্যন্ত একটা বাস সার্ভিস নিয়ে আসা। তো আলহামদুলিল্লাহ আমরা নতুন একটা বাস নিয়ে আসতেছি। আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের বোনদের জন্য, নারীদের জন্য ক্যাম্পাসের মধ্যে আমরা এই বাস উদ্বোধন করব। শুধু এটা একটা বাস না, আমরা এমন একটা বাস নিয়ে আসতেছি, এটা হচ্ছে ইকো বাস। আকিস গ্রুপ আমাদেরকে স্পন্সর করেছে। সেখানে উপরে সোলার থাকবে, বাসের মধ্যে স্টুডেন্টরা ল্যাপটপ চার্জ দিতে পারবে, ডিভাইস চার্জ দিতে পারবে। একই সাথে সেখানে আমরা হচ্ছে পানির ব্যবস্থা করেছি, ড্রিঙ্কিং ওয়াটার, সুপেয় পানি পান করতে পারবে। এখানে ফায়ার বক্স আছে এবং হচ্ছে ফার্স্ট এইড, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাদের জন্য বক্স আছে। বিভিন্ন ধরনের আমরা আধুনিক ফেসিলিটিস এখানে রেখেছি। তো আলহামদুলিল্লাহ সেটা আমরা প্রমাণ করেছি। বিশ্ববিদ্যালয়ের যেন আবাসন সংকট না থাকে, 2841 কোটি টাকা একটা প্রকল্প, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। সেই প্রকল্পের কাজ যদি বাস্তবায়ন হয়, বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ আর কোনো আবাসন সংকট থাকবে না। প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীরা সুন্দর একটা পড়ার টেবিল পাবে, সুন্দর একটা তাদের রুম থাকবে, তার একটা বেড থাকবে, চমৎকার একটা একাডেমিক পরিবেশ আমরা নিশ্চিত করতে পারবো। এবং আমরা আশা করতেছি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই আমাদের হল নির্মাণগুলো কাজ শেষ হবে ইনশাআল্লাহ। তো আমরা কাজ করছি। এবং সেন্ট্রাল মসজিদের কথা আপনারা জানেন, 65 বছর পরে এই মসজিদের সংস্কার হয়েছে। এই মসজিদ নিয়ে কেউ কাজ করে নাই। আমরাই, এই ডাকসু ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দরাই 65 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের আমূল পরিবর্তন করেছে। আমরা সেটা আপৎকালীন সংস্কার করেছি। আমাদের পরিকল্পনা আছে যেভাবে অক্সফোর্ড, ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদকে আধুনিক সেন্টার রূপান্তর করা হয়েছে, সেভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদকে আমরা একটা আধুনিক সেন্টারে রূপান্তর করবো। সব ধরনের ফেসিলিটিস ওইখানে থাকবে। সেটার জন্য আমরা স্পন্সরের সাথে কথা বলেছি, স্পন্সরও ম্যানেজ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে, ইনশাআল্লাহ সেগুলো আমরা আপনাদের সহায়তা নিয়ে বাস্তবায়ন করবো। একই সাথে শিক্ষার্থীরা যেন খেলাধুলা করতে পারে, তাদের জন্য আমরা 2 কোটি টাকার ফান্ড নিয়ে এসেছি। আপনারা জানেন আমাদের সেন্ট্রাল ফিল্ড প্রায় আজকে 7 মাস পার করছি। 2 কোটি টাকা আমাদের সম্মানিত ট্রেজারার, সে আমার কাছে মনে হচ্ছে এই টাকা সে তার অ্যাকাউন্টে রেখে সে লুটপাট করতেছে, সে মুনাফা নিচ্ছে। নাহলে তো এই 2 কোটি টাকা এতদিন ধরে কেন, সেটা আমাদের কাছে চেক দিয়েছিল ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে। আমরা সবসময় ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সির জায়গায় আমরা শতভাগ নিশ্চিত করেছি। এবং আমরা এতদিন যা কাজ করেছি, আমরা অডিটের জন্য অলরেডি কমিটি করেছি। আমাদের কার্যনির্বাহী মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ওবায়দ স্যার ছিলেন, স্যারের নেতৃত্বে কমিটি করা হয়েছে। অডিটের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাই দেবো আমরা কী কী আয় করেছি, কী কী ব্যয় করেছি, একদম ট্রান্সপারেন্ট হিসাব। প্রত্যেকটা ভাউচার আমাদের আয়ের রসিদ আছে। আমরা সেই ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি আমরা এনশিওর করেছি। সেটা আমাদের শহীদ মালেক সেটা আমাদেরকে শিখিয়েছে। সেটা হচ্ছে মালেকের আদর্শ। একই সাথে আমাদের বলা হয়েছিল আমরা দায়িত্ব নিলে আমরা নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করবো না, নারীদের জন্য আমরা কিছুই করবো না। বিশ্ববিদ্যালয় 105 বছর ইতিহাসে সেই কাজ কে করে নাই? নারী শিক্ষার্থীদের জন্য 65 লক্ষ টাকা খরচ করে আমরা জিমনেশিয়াম তৈরি করেছি। তো এই জিমনেশিয়াম তৈরি করার পর 5 মাস জুড়ে আমরা বসে আছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন অজুহাত দিচ্ছে, তারা বারবার বলতেছে হচ্ছে এই সমস্যা ওই সমস্যা বলে আমাদেরকে আটকে রাখা হয়েছে। এবং আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কথা বলছি, ভিসিকেও বলছি, এবং তারা বলছে এটা দ্রুত অনুমোদন, তারা উদ্বোধনের জন্য আমাদেরকে অনুমোদন দিবে। এবং আমরা এখন অপেক্ষায় আছি, তারা অনুমোদন দিলেই সব কিছু প্রস্তুত, আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে সেটা উদ্বোধন করে সেটা সবার জন্য উন্মুক্ত করে দেবো ইনশাআল্লাহ। এবং আপনারা এটাও জানেন আগামী 17 তারিখ আমরা বিশ্ববিদ্যালয়, এটা কখনো হয় না, বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক জব ফেয়ার হতে যাচ্ছে। 430-এর অধিক জব অপরচুনিটি, 40-এর অধিক চাইনিজ কোম্পানি থাকবে। আমরা চায়না গেছিলাম, ওখানে গিয়ে শুধু খাওয়া দাওয়া পূর্তি করি না, আমরা ওখানে কাজের জন্য গেছি। চায়নার উদ্যোগে আপনারা জানেন একটা নারী শিক্ষার্থীর জন্য 15 শিক্ষার্থীর একটা হল নির্মাণ হবে। একই সাথে আমরা একটা জব ফেয়ার করতেছি এবং আমাদের আরও অনেক প্ল্যান আছে, আমরা কাজ করতেছি। সেখানে ইনস্ট্যান্ট 430-এর অধিক জব অপরচুনিটি আছে, যারা যোগ্য হবে তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হবে। এবং একই সাথে বিভিন্ন কোম্পানি আসবে, তাদের সাথে আমরা আপনাদেরকে অ্যালাইন করে দেবো। এবং আমরা উদ্যোক্তা মেলা করছি, আমরা প্রতিনিয়ত কাজ করছি এই ধরনের কাজ। আপনারা আগের ডাকসুর হিস্ট্রি দেখেন, পত্রিকা দেখেন, তারা কখনো এক টেবিলে বসতে পারে নাই, কিন্তু আমরা দেখিয়েছি কীভাবে হল সংসদ, কেন্দ্রীয় সংসদ সমন্বয় করে কাজ করতে হয়,
কীভাবে শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্ট, আমরা যা কমিটমেন্ট দিচ্ছি তা তো বাস্তবায়ন হয়েছে, তার চেয়ে বহুগুণ কাজ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা সত্ত্বেও আলহামদুলিল্লাহ। তো আমরা কথা দিতেছি ইনশাল্লাহ এই জেনারেশন ইনশাল্লাহ আগামী 5-10 বছর পর তারা ন্যাশনাল রাজনীতিতে যাবে, জাতীয় রাজনীতিতে যাবে ইনশাআল্লাহ। এই জেনারেশনে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। এবং এই জেনারেশন আগামীর নগরের তারা দায়িত্বে যাবে এবং তাদের মাধ্যমে এই নগরের 55 বছরের যে বঞ্চনা ইনশাআল্লাহ আমাদের হাত ধরে এই নগরের বঞ্চনা আমরা দূর করবো ইনশাআল্লাহ। তো এই সকল মোটিভেশন আমরা পেয়েছি শহীদ আব্দুল মালেক থেকে। এই শহীদ মালেক হলো আমাদের প্রেরণার বাতিঘর। শহীদ মালেক আমাদেরকে শিখিয়েছে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কথা দিয়ে কথা রাখতে হয়, কিভাবে ডিকলোনাইজ মাইন্ডসেট বিল্ড আপ করতে হয়, কীভাবে বলতে হয় যে আমরাই পারি, আমরাই সেরা, আমরাই পারবো ইনশাআল্লাহ। সেটা আমরা জুলাই বিপ্লবে দেখেছি, সেটা আমাদের আবু সাঈদ, শহীদ আলী রায়হানরা সেটা আমাদেরকে দেখিয়েছে। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে আমরা সেটা বিনির্মাণ করতে চাই। আমি আবারও ইসলাম ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি, যেখানে সবাই পার্সোনাল ইন্টারেস্ট, অন্যান্য ছাত্র সংগঠন এবং অন্যান্য ব্যক্তিবর্গরা, রাজনৈতিক দলগুলো তাদের পার্সোনাল ইন্টারেস্ট এবং পার্সোনাল গেইন নিয়ে কাজ করছে, সেখানে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে ন্যাশন বিল্ডিং নিয়ে কাজ করে আসতেছে, যেটা আমাদেরকে শিখেছে শহীদ আব্দুল মালেক। শহীদ আব্দুল মালেক তার কোনো ব্যক্তিগত কথা নিয়ে টিএসসিতে কথা বলে নাই, কীভাবে শিক্ষা ব্যবস্থার রূপরেখা হতে পারে, কীভাবে একটা জাতি তার অনন্য উচ্চতা যেতে পারে, কীভাবে একটা জাতি শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তির মাধ্যমে একটা অনন্য উচ্চতায় গিয়ে নিজের দেশকে এবং পুরো বিশ্বে নেতৃত্ব দিতে পারে, সেই কথাগুলো, সেই রূপরেখাগুলো শহীদ আব্দুল মালেক দিয়েছে। তো আমরা শহীদ আব্দুল মালেকের স্বপ্নের আলোকে যেন আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থা এবং স্বপ্নের একটা বাংলাদেশ, স্বপ্নের একটি ক্যাম্পাস আমরা যেন বিনির্মাণ করতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। একই সাথে মালেককে যেভাবে এই ক্যাম্পাস হত্যা করা হয়েছে, আর কখনো এই ক্যাম্পাসের মধ্যে গণরম গ্যাসরম কালচার ফিরে নিয়ে এসে মালেকের মতো করে কাউকে যেন হত্যা করা না হয়, সেই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে, গণরম গ্যাসরুম কালচারের বিরুদ্ধে আমরা যেন সবসময় ঐক্যবদ্ধ থাকি। আমরা কি ঐক্যবদ্ধ থাকতে পারবো? ইনশাআল্লাহ সেই শিক্ষার্থীদেরকে আমি আহ্বান করবো, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে শিরদার উঁচু রাখতে হবে এবং একই সাথে আমাদের শহীদ আব্দুল মালেকের রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ, সে অসমাপ্ত কাজ যেন আমরা সঠিকভাবে আঞ্জাম দিতে পারি, সেটার জন্য আমাদেরকে শপথবদ্ধ হয়ে আমাদের কাজ অব্যাহত রাখতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু কমন ভ্যালু থাকবে যেটা নতুন একটা ভ্যালু সিস্টেম তৈরি করবে, সেটাতে শুধুমাত্র ঔপনিবেশিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধের উপস্থিতি থাকবে না, বরং কমন একটা ভ্যালু সিস্টেম থাকবে যেটার মধ্য দিয়ে একটা জাতির যেই পরিচয়, সেই পরিচয় প্রকাশ পাবে। অথচ আমরা দেখলাম এটার চাইতে আর লিবারাল কথা কি হতে পারে, কোট আনকোট লিবারাল বলতেছি না, মানে যেটা শাব্দিক দৃষ্টিকোণ সেদিক থেকে যদি আমি বলি যে এর চাইতে লিবারাল কথা তো আর হতে পারে না, যে সবার যেই চিন্তা, সেই চিন্তার একটা ঐকতান ঘটবে, এরকম একটা শিক্ষা ব্যবস্থার কথা আমরা বলছিলাম, যেখানে অবশ্যই নৈতিকতার যে দিক, সেই দিক উপস্থিত থাকবে। কিন্তু দেখা গেল যে এই বক্তৃতা দেওয়ার পরে তার বক্তৃতাকে সহ্য করতে না পেরে তার উপর হামলা করা হলো এবং এই হামলার কারণে তিনি শাহাদাত বরণ করলেন 3 দিন পরে, 15 আগস্টে। অর্থাৎ যেই সিস্টেমকে রক্ষা করতে গিয়ে, যেই শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে গিয়ে যারা হামলা করলো, তারা এই শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে কি পরিমাণ, আমি বলবো যে এক ধরনের সন্ত্রাসে পরিণত হয়েছিল, সেটা তো আমাদের সামনে পরিষ্কার। যে শুধুমাত্র একটা সমালোচনা করার কারণে, শুধুমাত্র যৌক্তিক মত উপস্থাপন করার কারণে দেখা যাচ্ছে যে একজনকে জীবন দিতে হচ্ছে। তো সেকুলার শিক্ষা ব্যবস্থা মূলত আমাদের সামনে যেই একটা সুন্দর পিকচার তুলে ধরা হয়, যে সেকুলার শিক্ষা ব্যবস্থা সহনশীলতার কথা বলে, প্রগতিশীলতার কথা বলে, অমুক তমুক বলে, দিন শেষে রিয়েলিটি হচ্ছে যে এই সেকুলার শিক্ষা ব্যবস্থা এই ধরনের কিছু পান্ডা তৈরি করে, যারা কোনো ধরনের সমালোচনাকে নিতে পারে না, কোনো ধরনের কমন কোনো গ্রাউন্ডকে মেনে নিতে পারে না, বরং তারা একটা জিনিসকেই প্রতিষ্ঠিত করতে চায় যেটা তাদের মতামত। শুধুমাত্র এই ঘটনা আমরা 69-এ দেখেছি এরকম না, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে দেখেছি। যেহেতু বিশ্ববিদ্যালয়ে মূলত এই আলাপগুলো হয়, ফলে বিতর্ককে কেন্দ্র করে, ফলে কোনো ধরনের যুক্তি আদান প্রদানকে কেন্দ্র করে আমরা দেখতে পেরেছি যে আরেক মতের উপরে হামলা করা হয়েছে। এই হামলাগুলো কে করেছে আমাদের সামনে সব পরিষ্কার। এবং
এই হামলার একটা পটভূমি তৈরি করা হয়েছিল 1969 সালের সেই 12ই আগস্ট, যেদিন শুধুমাত্র তার যৌক্তিক বক্তব্য দেওয়ার কারণে আব্দুল মালেককে এ ধরনের হামলার শিকার হতে হয়। ফলে আমরা যে প্রস্তাবনাগুলো পেশ করলাম প্রবন্ধের মধ্য দিয়ে, সেই প্রস্তাবনার সাথে এই বিষয়টাও আমাদের মনে রাখা দরকার যে বর্তমান শিক্ষা ব্যবস্থার যেই প্রোডাক্ট আমরা গ্রহণ করছি, আমরা যে শিক্ষা ব্যবস্থার প্রোডাক্ট হিসেবে গড়ে উঠছি, সেই প্রোডাক্ট মূলত আমাদের নৈতিক মানুষ হিসেবে তৈরি করতে পারে না। এই নৈতিকতা আমাদের নিজ থেকে শিখে নিতে হয়। আপনি দেখেন, আপনি আপনার যে কারিকুলাম, সেই কারিকুলামের কথা মূল্যায়ন করেন। সরকার যে শিক্ষা ব্যবস্থাকে স্পন্সর করে, সরকার যে শিক্ষা ব্যবস্থাকে নার্চার করে আমার ট্যাক্সের টাকায়, সেই শিক্ষা ব্যবস্থা যখন আমাকে নৈতিকতা না শেখায় কিন্তু আমার কাছ থেকে নৈতিক আচরণ প্রত্যাশা করে, এটা আসলে এক ধরনের দ্বিমুখী আচরণ। ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে এই শিক্ষা ব্যবস্থার যারা প্রোডাক্ট, তারাই পরবর্তী সময়ে দেশ পরিচালনার জন্য যায় এবং তারাই সবচেয়ে বেশি অনৈতিকতার সাথে জড়িয়ে পড়ে। আমাদের প্রস্তাবনা এবং শহীদ আব্দুল মালেকের প্রস্তাবনা প্রায় সিমিলার। আমরা চাই যে শিক্ষা ব্যবস্থার যেই বৈষয়িক দিক, সেই বৈষয়িক দিক অবশ্যই থাকতে হবে এবং এই বিশ্বের যেই প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার সাথে আমাদের তাল মেলাতে হলে বৈষয়িক যেই যোগ্যতা, সেই যোগ্যতার অবশ্যই কোনো ধরনের বিকল্প নেই। কিন্তু পাশাপাশি যদি আমরা নৈতিকতার সাথে এই জাতিকে সমৃদ্ধ করতে না পারি, যদি শিক্ষা ব্যবস্থাকে এমন করে গড়ে তুলতে না পারি যে শিক্ষা ব্যবস্থা আমাদের জাতির একটি পরিচয় তৈরি করে, তাহলে আমরা মনে করি যে জাতি হিসেবে সফল হওয়ার যে স্বপ্ন, সেটা স্বপ্নই থেকে যাবে। কারণ শিক্ষা ব্যবস্থা যদি সংজ্ঞায়িত না হয়, শিক্ষা যেই উপকরণগুলো আছে, সেই উপকরণগুলো যদি সবার মতামতের ভিত্তিতে গৃহীত না হয়, তাহলে শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীকে উপকৃত করার জন্য সবাই কাজ করে যাবে, যেই গোষ্ঠী মূলত সেদিন শহীদ আব্দুল মালেকের উপর আক্রমণ করেছিল। আমরা চাই যে এই একটা ইনসিগনিফিক্যান্ট গোষ্ঠী, যার প্রভাব আমরা দেখতে পেয়েছি যে পাবলিক স্ফেয়ারের প্রায় সব জায়গায়, সেই ইনসিগনিফিক্যান্ট একটা গোষ্ঠীর কাছে পুরো জাতি জিম্মি না হোক, এটা যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে শহীদ আব্দুল মালেক যে ধরনের শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, যেই শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলেছেন, আমরা স্বাগত বক্তব্যে শুনেছি যে ধরনের স্বপ্ন তিনি দেখিয়েছেন তার সহযোদ্ধাদের, আমি আশা রাখছি যে আপনারা সেই সংগ্রামে শরিক হবেন আমাদের সহযোদ্ধা হিসেবে। এই আশাবাদ রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, তার প্রেক্ষিতে শহীদ আব্দুল মালেকের প্রস্তাবনার আলোকে আমরা কিছু সুপারিশ রেখে আমাদের আজকের এই প্রবন্ধ শেষ করব।